ইসলাম ইমান এহসান বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ এন্ড টিপস। আজকে কথা বলবো হচ্ছে পর্তুগালের প্রধানমন্ত্রীর একটি ঘোষণা। যারা স্টুডেন্ট ভিসায় উচ্চ শিক্ষার্থী পর্তুগালে প্রবেশ করতে চাচ্ছেন, আর উদ্দেশ্যটা হচ্ছে ওনার এই কথা বলা, যারা অভিবাসী হতে ইচ্ছুক পর্তুগালে, অর্থাৎ পর্তুগালে স্থায়ী হতে ইচ্ছুক, তারা যেন উচ্চ শিক্ষার মাধ্যমে পর্তুগালে প্রবেশ করেন। এই ভিডিওর মাধ্যমে আমি একটু অ্যানালাইসিস বিশ্লেষণ করব যে কোন কোন উপায়ে পর্তুগালে বৈধভাবে স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবেশ করা যায়, আর পর্তুগালের এডুকেশন সিস্টেম অর্থাৎ হায়ার এডুকেশন সিস্টেমটা কি, আর কোন ভিসা ক্যাটাগরি আপনার জন্য উত্তম হবে। তাহলে যারা আমার এই ব্লগটি আজকে প্রথমবারের মতো দেখছেন, ইউরোবিডি ব্লগ এন্ড টিপস, আপনার প্রতি অনুরোধ, আপনি প্লিজ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, আর ফেসবুক পেজ ফলো করুন, সাথেই থাকুন। ধন্যবাদ। অভিবাসী পর্তুগালে প্রবেশের সর্বোত্তম উপায় হচ্ছে উচ্চশিক্ষার মাধ্যমে। এটি বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী পর্তুগালের, উনি হচ্ছে লুইস মন্টিনেগ্রো। উনি প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো 21শে জুন 2024 এই তারিখে বলেছেন যে দেশের জন্য সফল অভিবাসন পাওয়ার জন্য বা প্রাপ্তির জন্য সর্বোত্তম প্রবেশদ্বার হলো, মানে সর্বোচ্চম এন্টার গেটওয়ে হচ্ছে টু পর্তুগাল, হাউ টু এন্টার। পর্তুগালের একটা মিডিয়াম হচ্ছে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশের মানুষ, সারা বিশ্ব থেকেই মানুষ এখানে স্কিল ক্যাটাগরিতে অর্থাৎ মেরিটোরিয়াস ট্যালেন্ট ইয়ং জেনারেশন যেন পর্তুগালে প্রবেশ করে, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। আর এই প্রতিযোগিতামূলক যে একটি ব্যাপার স্যাপার এখানে রয়েছে, এটা জাতীয় অর্থনীতির জন্য এই অতীব গুরুত্বপূর্ণ, এবং বিদেশ থেকে আসা প্রতিবার যেন সদ্ব্যবহার অর্থাৎ ইউটিলাইজ করা হয় কেমন, এই বিষয়টাই এখানে আলোকপাত করা হয়েছে। লুইস মন্টিনেগ্রো ইবোরা একটি সিটি রয়েছে, এই ইবোরাতে আলেন্তেজু সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক PACT, এই পার্কটি সম্প্রসারণের একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই কথা বলেছেন। তিনি পরামর্শ দিয়েছেন এভাবে যে জাতীয় প্রকল্পগুলি তরুণ পর্তুগিজদের প্রতিভা ধারণ বজায় রাখতে এবং সদ্ব্যবহার করতে যেন সাহায্য করে, তবে বিদেশিদেরকেও তারা আকৃষ্ট করতে বদ্ধপরিকর। এখন আমরা দেখব যে কথাটা আমি বলেছি যে পর্তুগালের হায়ার এডুকেশন সিস্টেম ঠিক কি, আমরা এখানে এক নজরে শুনব। অর্গানাইজেশন অফ হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চশিক্ষার কি কি প্রতিষ্ঠান রয়েছে। Portuguese higher education is organized in a binary system that integrates university education and polytechnic education, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সাথে রয়েছে পলিটেকনিক শিক্ষা, অর্থাৎ বাংলাদেশে যেটা আমরা কারিগরি শিক্ষা বলি, সেই শিক্ষা, and is taught in public and private institutions। শুধু এই প্রতিষ্ঠানগুলা শুধু সরকারি না, বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে পর্তুগালে। তো এখন আমরা দেখব যে ইউনিভার্সিটি কি কি শিক্ষা দেয়। ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি রয়েছে পর্তুগালের, পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি। তারা সায়েন্স, আর্টস অ্যান্ড বিজনেস এডুকেশন, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন তারা প্রোভাইড করে উচ্চশিক্ষা। সেই উচ্চশিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে অনার্স, সেটার পরে রয়েছে মাস্টার ডিগ্রি লেভেল, সেটার পরে রয়েছে এমফিল, মাস্টার অফ ফিলোসফি, যেগুলো রিসার্চ ওরিয়েন্টেড, তারপরে রয়েছে PhD লেভেল, অর্থাৎ ডক্টর অফ ফিলোসফি, অর্থাৎ ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডক্টর অফ এডুকেশন, ডক্টর অফ সায়েন্স, এই ডক্টর অফ ল। ওকে, তো আইন পেশাও পড়তে পারেন, বিজনেস সাবজেক্টের উপরে পড়াশোনা করতে পারেন, ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করতে পারেন, আর্টস নিয়ে, সোশিয়োলজি সায়েন্স নিয়ে অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে, ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, সায়েন্সের উপরে আপনার ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে পারেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে পারেন, বায়োলজি, ফিজিক্স নিয়ে, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারেন, সোলার টেকনোলজি, আইটির উপরে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির উপরে আপনারা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপরে আপনারা PhD করতে পারেন, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি সম্পন্ন করতে পারেন পর্তুগালের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। এখন আরেকটি প্রশ্ন আপনারা করবেন, পর্তুগালে কি বৃত্তি পাওয়া যায়? জি, বৃত্তি আসলে সীমিত,
তো বৃত্তির জন্য একটি ইন্টারন্যাশনাল পর্যায়ের একটি কম্পিটিশন হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, পাবলিক এবং প্রাইভেটে। তবে প্রত্যেকটার জন্য এখানে একটি কোটা থাকে, মেরিটোরিয়াস কোটা থাকে। আপনার মেধায়, অর্থাৎ আপনার এসএসসি থেকে ধরে ডিগ্রি পর্যন্ত, অনার্স পর্যন্ত যদি আপনার ভালো রেজাল্ট হয়, ঠিক আছে, আপনার IELTS এ ভালো স্কোর হয়, বা ইকুইভ্যালেন্ট CEFR লেভেল, অর্থাৎ কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজ লেভেল, এটা আমরা বলি ফ্রেমওয়ার্ক, এইটার উপরে যদি আপনি ভালো স্কোর করতে পারেন, তাহলে আপনার পর্তুগালের ইউনিভার্সিটিগুলোতে ভালো কাজ দিবে। এক্ষেত্রে বৃত্তির বৃত্তি কত শতাংশ পেতে পারে? বৃত্তি দেখেন, আসলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে বৃত্তি পেতে পারে, সেটা আপনার মেধার উপরে, রেটিং এর উপরে নির্ভর করে। অর্থাৎ এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে, আপনি যে সার্টিফিকেট অর্জন করেছেন, সেখানে আপনি কত মার্কস পেয়েছেন, কি ডিগ্রি পেয়েছেন, CGPA কত পেয়েছেন, সেগুলোর উপর নির্ভর করে। প্লাস হচ্ছে আপনার এই যে একটা মোটিভেশন লেটার সাবমিট করতে হয় সংশ্লিষ্ট ইউনিভার্সিটিকে, সেখানে অর্থাৎ হোয়াই ইউ উড লাইক টু স্টাডি ইন পর্তুগিজ হায়ার এডুকেশন, পর্তুগিজ ইউনিভার্সিটি, এই জিনিসটা আপনাকে সুন্দর করে ইংরেজিতে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। তারপরে যদি আপনার যারা স্ক্রুটিনি করবে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে আপনি ভর্তি হবেন ওই ভার্সিটিতে, তারা আপনাকে অ্যাকসেপ্ট যদি করে, তাহলে হলোই। তাইলে চেষ্টার ত্রুটি যেন না থাকে, আপনারা চেষ্টা করবেন এই উচ্চশিক্ষার মাধ্যমে যেন পর্তুগালে প্রবেশ করতে পারেন। আপনাদের চেষ্টা করতে হবে। আপনারা পরিবার থেকে সবাই চায় যে আপনার সন্তান, তাদের সন্তান বিদেশের মাটিতে ভালো করে পড়াশোনা করুক, ডিগ্রি অর্জন করুক। তারা যে ইউরোপেই থাকবে তা কিন্তু না, তারা দেশে গিয়েও কিন্তু দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। এবার আমরা আরেকটি কথা বলবো, এখানে পলিটেকনিক কি? পলিটেকনিক হচ্ছে আসলে মূলত এই যে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা, অনেকেই এটা জানেন, কারিগরি শিক্ষারও অনেকগুলা পলিটেকনিক এডুকেশন ইনস্টিটিউট রয়েছে পর্তুগালে। পর্তুগালের কোইম্ব্রা শহরে রয়েছে কোইম্ব্রা ইউনিভার্সিটি, পর্তুগালের যেমন ব্রাগাতে রয়েছে মইনুস ইউনিভার্সিটি, তারপরে পোর্তো ইউনিভার্সিটি রয়েছে পর্তুগালের আরেকটি শহর, লিসবন ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি লিসবোয়া, নোভা ইউনিভার্সিটি রয়েছে প্রাইভেট। তো এখন আমরা দেখব আর কি কি রয়েছে পর্তুগালে। পর্তুগালে দেখুন প্রফেশনাল অনেক ক্যাটাগরি রয়েছে পড়াশোনা করার, তো এটা আপনাদের চয়েস করে নিতে হবে। এবার আরেকটা কথা বলে রাখি, প্রত্যেক দেশেই চায় সেই তাদের কারিকুলামটা তাদের নিজের ভাষায় হোক। যেমন পর্তুগালের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পরিচালিত হয় তাদের নিজস্ব ভাষা, ল্যাঙ্গুয়েজ পর্তুগিজ ভাষায়। পর্তুগিজ ভাষায় যদি কোনো ভাই ব্রাদার বা সন্তানাদি আপনারা পর্তুগিজ ভাষার অ্যাটলিস্ট A2 পর্যন্ত সম্পন্ন করতে পারেন বা B1 পর্যন্ত সম্পন্ন করতে পারেন, তাহলে আপনারা কম্পিটিশনে টিকে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এবার আমি এটাও বলে রাখতেছি যে ইংরেজিতেও কিন্তু অনেক কারিকুলাম, অনেক পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেগুলোতে সিট আসন সংখ্যা সীমিত থাকে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এবার কোন কোন ভিসা ক্যাটাগরিতে পর্তুগালে আপনি আবেদন করলে স্টুডেন্ট ভিসা পেতে পারেন, এবং এখানে লং টার্ম বেসিস থাকতে পারেন। পর্তুগালে 5 ইয়ার্সের উপরে পর্তুগালের আইনে লিগ্যালভাবে থাকলে তারপরে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এই বিষয়টার জন্য আসলে পর্তুগাল সবার কাছে পপুলার একটি দেশ। আর পর্তুগালের অলওয়েজ এখন ইদানিং আমি দেখেছি যে 191টা দেশে পর্তুগালের পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা যায় বৈধভাবে, ইনক্লুডিং USA, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এটসেট্রা। ওকে, এখানে আরেকটু কথা বলে রাখি, কোন ক্যাটাগরিতে আপনারা আবেদন করবেন। সেনজেন ন্যাশনাল ভিসা, অর্থাৎ লং স্টে ভিসা, দ্যাট ইজ কল্ড টাইপ ডি, অর্থাৎ ডি ক্যাটাগরি ভিসা। আমার ব্লগে অনেকেই জানতে চায় যে আসলে ডি ক্যাটাগরি ভিসা কি, তো তারা জানে না। তো ডি ক্যাটাগরি ভিসা হচ্ছে যেটা সি ক্যাটাগরির নয়, সি ক্যাটাগরির পরিবর্তে এর উপরের যে ক্যাটাগরিগুলো রয়েছে ন্যাশনাল ভিসা, এটাই, যেমন ডি ভিসা। আপনারা যখন আবেদন করবেন লং টার্ম ভিসা আবেদন করবেন, অর্থাৎ মোর দেন 90 ডেজ ভিসা, অর্থাৎ 90 দিনের উপরের যে ভিসাগুলো সাধারণত পর্তুগিজ গভর্নমেন্ট ইস্যু করে থাকে, সেটাই ন্যাশনাল ভিসা বা ডি ভিসা। ফর স্টুডেন্টস হু অ্যাপ্লাই ফর একাডেমিক স্টাডি অর ডিগ্রি, একাডেমিক ডিগ্রির জন্য যারা পড়াশোনা করবে তাদের জন্য এই ডি ক্যাটাগরিতে আসা শ্রেয়। স্টুডেন্ট ভিসাই ডি ক্যাটাগরি ভিসা। এবার আসুন, রিসার্চারদেরও কিন্তু ভিসা রয়েছে পর্তুগালে। যেমন বাংলাদেশের কোনো শিক্ষক বা রিসার্চার শিক্ষা প্রতিষ্ঠানে নাই, কিন্তু উনি রিসার্চের সাথে সম্পৃক্ত। যেমন সায়েন্স ওরিয়েন্টেড অনেক এডুকেশন প্রতিষ্ঠান রয়েছে, সায়েন্স ওরিয়েন্টেড পাবলিকেশন ইনস্টিটিউট রয়েছে, পাবলিকেশন একাডেমি রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে যারা বইপত্র প্রকাশ করে বা গবেষণা প্রকাশ করে। সেই গবেষণাগার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের
একাডেমিশিয়ান, তাদের রিসার্চারও কিন্তু পর্তুগালে রিসার্চারের জন্য গবেষণা বিষয়ে আবেদন করে এখানে স্থায়ী হতে পারে। আর একাডেমি, ইউনিভার্সিটি, প্রাইভেট, পাবলিক এবং কলেজ, সেখান থেকেও সংশ্লিষ্ট শিক্ষকেরা গবেষণার দিয়ে আপনারা ভিসা দিয়ে আপনারা এখানে পর্তুগালে স্থায়ী হতে পারেন। এখানে বলা হয়েছে পর্তুগিজ রেসিডেন্ট পারমিট ফর রিসার্চার্স ফর নন ইউ ন্যাশনাল coming to Portugal, that is from third countries nationals from Europe, Asia, to engage in postdoctoral research activities for longer than 3 months. অর্থাৎ এখানে পোস্ট ডক্টরাল অনেক একাডেমিশিয়ান আছে, নন একাডেমিশিয়ান আছে যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন ইতিমধ্যে, তারা চাইলে হায়ার এডুকেশনের জন্য অর্থাৎ ডক্টরেট ডিগ্রি পাশ করার পরেও তারা পোস্ট ডক্টরেট ডিগ্রি করার জন্য এখানে উচ্চশিক্ষার মাধ্যমে রিসার্চ গবেষণার মাধ্যমে আপনারা পর্তুগালের ভিসা নিয়ে এখানে স্থায়ী হতে পারেন। আর এই রিসার্চের ক্যাটাগরির বিষয়গুলোকে পর্তুগালের সরকার মনে করে যে তারা রিসার্চ ক্যাটাগরিতে তারা দক্ষ, এবং এই তার যে মেধাটা, বাংলাদেশে আমরা সবাই জানি যে ব্রেইন ড্রেন, আমরা প্যারাগ্রাফ পড়েছিলাম স্কুল কলেজে, মেধা প্রাচার, কিন্তু বাংলাদেশের জন্য সেটা হবে মেধা প্রাচার, কিন্তু পর্তুগালের জন্য মেধা ইন্টিগ্রেশন। তারা মেধাটাকে অ্যাডিশন করতেছে তাদের ইকোনমি এবং মোবাইলাইজেশনের জন্য এবং নিয়ার ফিউচার ডেভেলপমেন্টের জন্য। আর এই কথাটাই এই কিছুদিন পূর্বে আপনারা জানেন যে 3রা জুনে যে সেফ এন্ট্রি টোটালি আমজনতা টু জেড সবাইকে যে অবৈধদের বৈধ করার যে ক্যাটাগরি আর্টিকেলটি বন্ধ করে দেওয়ার কারণটা হলো এটা যে পর্তুগাল সরকার দেখেছে যে আমার এখানে যা আসতেছে তাদের তো আমার দরকার নাই, এই আনস্কিলড লোকদের, যাদের কোনো দক্ষতাই নেই এবং যারা খুবই এল্ডারি বা বয়স্ক মানুষ, যার কারণে ইদানিং ফ্যামিলি রিউনিফিকেশনেরও অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না সহজে, এটার জন্য অনেকেই 2 বছর 3 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে, এখনো পাচ্ছে না। আমরা আশায় বুক বাঁধি, আমরা দেখবো যে ফিউচারে ফ্যামিলি রিউনিফিকেশনের দরজা সবার জন্য মুক্ত হয় কিনা। আর কথা বলবো, আপনারা যারা পর্তুগালে স্থায়ী হতে চান, আমি বলবো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট way and legal way is to enter Portugal through the student visa process, the national D category visa process. আপনারা কেউই সি ক্যাটাগরি বা টুরিস্ট ভিসায় এই স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আবেদন করবেন না, কারণ এটা দিয়ে আপনারা এখানে ফর দ্য লং টার্ম থাকতে পারবেন না। অনেকেরই এই প্রশ্ন ছিল, তাই আমার এই আলোচনা। আর এই আলোচনার মাধ্যমে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন, আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।